আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জারিন ডানা এবং আমি নীরা ফেরদৌস। ইসরায়েলি গণহত্যা আগ্রাসন ও ইরানে হামলার প্রতিবাদে বাংলাদেশ সহ ফুঁসে উঠেছে বিশ্ব। জুমার নামাজের পর দেশে দেশে এই প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইসরায়েলকে ১ নম্বর সন্ত্রাসী উল্লেখ করে বয়কট করার আহ্বান জানিয়ে প্রতিবাদীরা বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। খোদ তেল আবিবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে ইরানকে সরি বলেছে ইসরায়েলিরা। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের প্রতি ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। আরও জানাচ্ছেন এআর বাদল। ১৩ জুন ভোর রাতে ইরানের ৮ শহরে কয়েকশো বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইরানের সেনাপ্রধান ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার নিহত হন। ইসরায়েলি বাহিনীর সংঘাত এ হামলার মধ্য দিয়ে ব্যাপকতা পায়। এর আগে থেকেই বিশ্ববিবেকের সামনে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছিল ইসরায়েল। আমেরিকার সহায়তায় ইসরায়েলের এমন নোংরা হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে জুম্মার নামাজ আদায়ের পর প্রতিবাদ ও বিক্ষোভ র্যালি হয়। এতে অংশ নেয় খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। তারা ইরানে হামলা ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানায়। স্পেনের মাদ্রিদে যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। পাকিস্তানের লাহোরেও ইরানে হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানায় প্রতিবাদীরা। কানাডার টরন্টোতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানানো হয়। তেল আবিবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে ইসরায়েলের শান্তিকামী বিক্ষোভকারীরা। ইসরায়েলকে ১ নম্বর সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে নিউ ইয়র্কে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ করে সে দেশের শান্তিকামী সাধারণ মানুষ। এআর বাদল, আরটিভি, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান। বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া কোটি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করে চলেছে। এই সমস্যা এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংকটগুলির মধ্যে একটি, যার বোঝা ভয়াবহভাবে অসহনীয় হয়ে উঠছে। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখা ও সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকরভাবে দায়বদ্ধ করা। ফ্যাসিবাদী শক্তি গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। পাবনায় আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করছে। আব্দুর রহিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, টানা ৩ বার অবৈধ ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এখন সময় এসেছে সেই ধ্বংসস্তূপ থেকে নতুন করে দেশকে গড়ে তোলার। যে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন
সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনা চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা তাহের ঠাকুরকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও তারেক রহমানের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরে রিজভী বলেন, ভারতীয় নীতি নির্ধারকরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নানা ষড়যন্ত্র করছে। যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আন্দোলনের ফসল। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 16 বছর ধরে তাকে টার্গেট করে। আব্দুর রহিম, RTV, ঢাকা। জ্বর ও ব্যথা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য রোগী। করোনা ও ডেঙ্গুর প্রকোপ একই সঙ্গে থাকা রোগ নির্ণয়ে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতালের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন। আরো জানাচ্ছেন বিপুল দেবরায়। অপরের সহোদর, সম্প্রতি দুটি রোগেই যেন চোখ রাঙাচ্ছে সমানতালে। দেশে ডেঙ্গু প্রতিরোধে নেই কোনো ব্যবস্থা বলে অভিযোগ করেন মহাখালীর করোনা বিশেষায়িত হাসপাতালের রোগীরা। মশা মরে না, কি স্প্রে করে কেরোসিন তেলের গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায় না। মশা যা তাই থাকে, মাসে একবার দেয়, আর বাকি সময় এই অবস্থা। আমি কালকে চাঁদপুর থেকে আসছি, এখন শারীরিক কন্ডিশন ভালো। আর আমার এটা আমি 4 দিন হয়েছে আক্রান্ত। হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হুমায়রা জেসমিন বলছেন, দুইটি রোগের লক্ষণ প্রায় একই। এবার টোটালি আমরা বলবো কনফিউজড, কারণ সিমটমগুলো মিলে মিশে যাচ্ছে, মিক্স সিমটম। আমরা গত বছরের সাথে যদি ডেটা আমরা তুলনামূলকভাবে দেখি, কম্প্যারিজন করলে বলবো গত বছরের তুলনায় কেস বেশি। সেই সঙ্গে হাসপাতালে করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে এবং ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশারি টাঙানোর পরামর্শ দেন তিনি। আমরা তো মশারি টাঙাতে বলি হচ্ছে যেন একটা পেশেন্ট, ইনফেক্টেড পেশেন্ট থেকে আরেকজন না ইনফেক্টেড হয়। যেখানেই আপনি 1-to-1 কমিউনিকেশনে যাচ্ছেন, একটু লোক সমাগম বেশি হবে, নিজের প্রোটেকশন, অন্যের প্রোটেকশনের জন্য মাস্ক পরেন। আরেকটা কথা, যদি নিজেকে অসুস্থ মনে করেন অবশ্যই মাস্ক পরবেন। এদিকে রোগ নির্ণয়ের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের, তাই চিকিৎসক সংখ্যা বাড়ানোর দাবি তাদের। প্রথম অবস্থায় যদি ডাক্তার এইভাবে কম থাকে তাহলে রোগী তো আরো বাইরে যাবে। বিপুল দেবরায়, RTV, ঢাকা। আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 6 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালে। বেড়েছে মাছ, মুরগি সহ বিভিন্ন নিত্যপণ্যের দামও। স্বস্তি মিলছে শুধু সবজিতে। এমন পরিস্থিতিতে বাজার তদারকি বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতাদের। মাহিন আরাফাতের রিপোর্ট। চেনা রূপে ফিরেছে রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতাদের ভিড় বাড়লেও সরবরাহ স্বাভাবিক রয়েছে নিত্যপণ্যের। বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। 40 টাকা, 50 টাকা, 60 টাকা। বা ভালো মানের টমেটো সিজন নাই, টমেটোর দাম একটু বেশি। গাজরের সিজন নাই, গাজরের দাম বেশি। কিছু জিনিসের দাম একটু কমছে, আবার কিছু জিনিস আবার বাড়ছেও। তো অন এভারেজ মোটামুটি ভাই টমেটো বা গাজর একটু দাম বেশি, আর সবই নর্মাল, কারণ এই সিজনেই থাকাই স্বাভাবিক। অন্যদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে মাছ, মুরগি সহ বিভিন্ন ধরনের চালের দাম। মিনিকেট প্রতি কেজিতে আপনার বাড়ছে 6 টাকা, 28-এ বাড়ছে প্রতি কেজি 4 টাকা। তারপর নাজির চাইলেও বাড়ছে প্রতি কেজিতে আপনার 3-4 টাকা। এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানি মুরগির দাম 80 টাকা বেড়ে গেছে, আর আপনার ব্রয়লার আর দেশিগুলো আগের মতোই আছে। ইলিশের আমদানি বর্তমানে একটু কম, ধরা পড়তেছে কম, এই জন্য মাছের দামটা একটু বেশি। ঈদের আগে মাছের দামটা রিজনেবল ছিল, 400 টাকা করে নিচে রুইগুলি, এখন রুই নেওয়া লাগছে 450 টাকা করে। মূলত ঈদ পরবর্তী মার্কেটটাকে কেন্দ্র করে তারা মাছের দামটাকে বৃদ্ধি করেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম কমার আশা বিক্রেতাদের। কোরবানি ঈদ গেছে, মানে মাংস খাইতে খাইতে মুখ থাতা ব্যথা হয়েছে, এখন আর চায় যে সবজি মাছ টাছ কিছু খাওয়ার জন্য। হ্যাঁ, ওরা দাম বাড়া দিচ্ছে। আমদানি কম হয় দাম বাড়ে, আর যে আমদানি বেশি হয় 5 গাড়ি যা 6 গাড়ি এলে দাম একদম নামে উঠে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতা বিক্রেতাদের। মাহিন আরাফাত, RTV, ঢাকা।
গরমে ক্লান্ত শরীরে একটু প্রশান্তি পেতে পান করছেন রাস্তার পাশে বানানো রঙিন হরেক নামের শরবত। এসব শরবতে ব্যবহার করা হচ্ছে মাছের জন্য তৈরি বরফ আর চিনির পরিবর্তে মেশানো হচ্ছে স্যাকারিন, যা প্রাণকে সাময়িক প্রশান্তি দিলেও বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডার পরশ পেয়ে সাময়িক স্বস্তি মিললেও অজান্তেই শরীরে যাচ্ছে জন্ডিস, ডায়রিয়া ও হেপাটাইটিস সহ নানা রোগের জীবাণু। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসাইন সাইমন ও শাহিন হোসাইন। মরা আর জীবিত মৌমাছি এভাবেই হাবুডুবু খাচ্ছে শরবতে। রাস্তার পাশে সেই রঙিন শরবতেই ক্লান্তি মেটাচ্ছেন শ্রমজীবী মানুষ। এতে আবার চিনির পরিবর্তে মেশানো হচ্ছে ক্ষতিকর স্যাকারিন। দামের দিক থেকে সস্তা আর প্রখর রোদে খানিকটা স্বস্তি দেয় স্বল্প আয়ের মানুষের কাছে এ জাতীয় শরবতের জনপ্রিয়তাও বেশ। তৃষ্ণা মেটালেও পথের ধারের এসব পানীয় কতটা নিরাপদ তা নিয়ে মাথা ব্যথা নেই অনেকের। সামনে যেটা পাই ওটাই আমরা পিপাসার কারণে ওটা খাইলে তো এটা আসলে খাওয়া উচিত না। ক্ষতি তো হচ্ছে, কথা ঠিক আছে, অনেক এটা পরে আর আবার আমরা নজরে বললে এটা ফালিয়া দেই। চিনির মূল্য দিয়েই পান করতে হচ্ছে এসব পানীয়। এরপরেও চিনির পরিবর্তে শরবতে স্যাকারিন মেশানো হচ্ছে কি কারণে দোকানের কাছে এমন প্রশ্নও তুলছেন অনেকে। আপনি 300 টাকা কেজি ফল দিচ্ছেন, আপেল দিচ্ছেন, লেবু দিচ্ছেন, খেজুর দিচ্ছেন, আপনি স্যাকারিন দিচ্ছেন কেন? কি সমস্যা ভাই? তুমি স্যাকারিন দিছো? আমি কইছি আমি স্যাকারিন দিছি। শুধু আমি না, বাংলাদেশের যত মানুষ সর্বদা সবাই স্যাকারিন দিব। মুখে নিছি আর আমি মনে আমার ভূমি ঠেলে আসছে। বরফ কলগুলোর চিত্র আরো ভয়াবহ। ময়লা পরিবেশেই তৈরি হচ্ছে এই বরফ। শ্রমিকরা স্যান্ডেল পায়ে দিয়েই কাজ করেন বরফের উপর দাঁড়িয়ে। পথের ধারের এই শরবত সাময়িক স্বস্তি দিলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। মানবদেহে জটিল রোগ বাসা বাঁধতে পারে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। চিনি বা গুড়ের পরিবর্তে কিছু কেমিক্যাল পাওয়া যায়, যেমন ঘন চিনি বা স্যাকারিন। এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে ঘন চিনি লিভারের ক্ষতি থেকে শুরু করে এমনকি এর মধ্যে কার্সিনোজেনিক ইফেক্ট বলি আমরা, অর্থাৎ যেটা থেকে ক্যান্সারের একটা সূত্রপাত হতে পারে। অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনলাইন যে প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি, সেখানে আমরা মেটেরিয়ালগুলো দিয়ে দিব, যার ফলে যিনি এটা দেখতে পারেন তিনি তার খাদ্য নিরাপদ রাখার যে পদক্ষেপগুলো জানা দরকার সেগুলো জানতে পারেন, তিনি তা প্রয়োগ করতে পারেন। নিরাপদ খাবারের নিশ্চয়তা পাবেন সাধারণ মানুষ, এমন প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামে গত রাত 10টায় এই ভাঙনের সূত্রপাত হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি এখনও 11.5 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ে পানি প্রবেশ নিয়ন্ত্রণে বাঁধের গর্ত বন্ধের চেষ্টা চলছে। নদীর পানি কমলে বাঁধগুলো মেরামতের কাজ শুরু হবে। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে শুকনো খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন। গভীর সমুদ্রের নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। জারি করা হচ্ছে 3 নম্বর সতর্ক সংকেত। এতে ভোলা, লক্ষ্মীপুর, ভোলা মনপুরা সহ 5টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। ফলে ইলিশা ঘাটে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রলার ও স্পিড বোটে চলাচল করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভোলায় গত 24 ঘন্টায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরের সড়কে গাছ ফেলে ডাকাতির সময় বাধা দিতে গেলে সিএনজি চালক আব্দুল কালামকে কুপিয়ে হত্যা করে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় গ্রামবাসী গণপিটুনিতে নিহত হন ডাকাত দলের সদস্য আরিফ হোসেন। আটক করে পুলিশে দেওয়া হয় আরও 4 ডাকাতকে। নোয়াখালী সোনাইমুড়িতে শীত কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে পলিথিন মুড়ানো অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বান্দরবানের লামায় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে 9 জনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে 5টি দেশীয় অস্ত্র, 2টি ধারালো ছুরি উদ্ধার করা হয়। যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। একই জেলায় 10 কেজি গাঁজা সহ মিন্টু গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালিয়ে 3টি মানুষের কঙ্কাল সহ মাসুদ রানা নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। সুনামগঞ্জের রাজাপাড়া সীমান্ত এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা 11 লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। পিরোজপুরে ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে বন্ধ রয়েছে যান চলাচল। শুক্রবার ভোররাতে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে খালের উপর নির্মিত সেতু ধসে যায়। স্থানীয়রা জানান, ইন্দুরকানী মালবাড়ির এই ব্রিজটি আগে থেকে দুর্বল ছিল। 5 টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক ওঠায় সেতুটি ভেঙে পড়ে। দক্ষিণাঞ্চলের 98% সড়কের নিয়ন্ত্রণ নেই হাইওয়ে পুলিশের। সড়কের নিরাপত্তায় বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে স্থানীয় থানা পুলিশের। হাইওয়ে থানা পুলিশ না থাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কথা জানালেন গাড়ি চালকরা। বিষয়টি স্বীকার করে সমাধানের আশ্বাস দিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেসামুল গনি। ঢাকা বরিশাল মহাসড়ক, এই সড়ক দিয়ে বরিশাল বিভাগের 6 জেলার যানবাহন চলাচল করে। সেই হিসাবে দক্ষিণাঞ্চলের মহাসড়কের যে নিরাপত্তা প্রয়োজন তা নেই হাইওয়ে পুলিশের কার্যক্রমে। ফলে নিরাপত্তাহীনতায় দুর্ভোগ বাড়ছে দিন দিন। সড়ক ব্যবস্থাপনায় স্থানীয় বাধার পাশাপাশি 5 আগস্টের পরে মব সংস্কৃতিও মাথাচাড়া দিয়ে উঠেছে। যাত্রীসহ গাড়ি চালকরাও রয়েছে আতঙ্কে। নানা সমস্যার কথা জানালেন চালকসহ বরিশালবাসী। দুর্ঘটনা হইলে তারা আসতে অনেক সময় হয়, হাইওয়ে থানা দরকার। বিপদের সম্মুখীন হইলে যে পুলিশ পাবো সেই একটা শঙ্কা থাকে আমাদের। অনেক সময় দুর্ঘটনা ঘটে, পুলিশ পাওয়া যায় না। যদি হাইওয়ে পুলিশ থাকে তখন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়াই দিতে পারে। বরিশালের পর থেকে জালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এই রোডে পুলিশ ঠিকভাবে ডিউটি করে না এবং টহলও দেয় না। শুধু যাত্রী বা পরিবহন নয়, কর্তব্যরত পুলিশ সদস্যরাও বাধাগ্রস্ত হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে। একটি পুরাতন পিকআপ আর 2টি মোটরসাইকেল নিয়ে চলছে গৌরনদী হাইওয়ে থানা। আমাদের থানা এলাকা ভুরগাড়া থেকে বাবুগঞ্জ পর্যন্ত মোট 32 কিলো এরিয়া। আমাদের যে সব ফোর্স আছে, যে অফিসার আমরাই মেকআপ করতে হয় 32 কিলো জায়গা। দ্রুত গতিতে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত হাইওয়ে পুলিশের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা বলছেন পুলিশের অঞ্চল প্রধানও। যেহেতু হাইওয়ে পুলিশের কার্যক্রম এখানে ওইভাবে নাই, এটা আমরা থানা পুলিশ খুব শক্তভাবে দেখি আমরা। এবং বিশেষ করে যে গাড়িগুলো সম্পৃক্ত থাকে এই ধরনের দুর্ঘটনায়, অপরাধী গাড়িগুলোকে আমরা শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করার তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেই। সড়ক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশের পরিধি বৃদ্ধি করে গোটা দক্ষিণাঞ্চলের সড়ক নিরাপত্তায় কার্যকর ভূমিকা পালন করবে সরকার, এমনটাই প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর। ইফতেসামুল গনি, RTV। সবার উপরে দেশ, এই অঙ্গীকার নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আত্মপ্রকাশ করে বাংলাদেশ পাবলিক পার্টি। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সূচনা করেন জুলাই শহীদ আনাসের মা সঞ্জিতা খাতুন। এরপর দলটির আংশিক কমিটিও ঘোষণা করেন তিনি। দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান অবসরপ্রাপ্ত বলেন, ক্ষমতা ও ভোটের রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চায় তার দল। এ সময় সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষ করার আহ্বান জানান তিনি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান সহ জুলাই আন্দোলনের শহীদ পরিবারের অনেকেই। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, যারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে। সকলেই আমাদের বন্ধু, আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
ফোরামে নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক AKM রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক NTVর চিফ অব করেসপন্ডেন্ট শফিক শাহীন এবং সাংগঠনিক সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না নির্বাচিত হয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক AKM রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশু কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি কেন্দ্রটি থেকে একসঙ্গে 4 কিশোরী নিখোঁজ হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি ভুক্তভোগী ও মানবাধিকার কর্মীদের। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। রংপুরের ডাঙ্গিরপাড় এলাকায় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত 100 শয্যার সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র। হারিয়ে যাওয়া, প্রতিবন্ধী, এতিম ও মামলা সংক্রান্ত কারণে আদালত থেকে পাঠানো শিশু কিশোরীদের রাখা হয় এখানে। কেন্দ্রটি থেকে গত 12 জুন নিখোঁজ হয় 4 কিশোরী। 15 জুন স্মৃতি ও কৃতি নামের 2 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ নিতু ও আশা। পরে আদালতে পুনর্বাসন কেন্দ্রে তাদের সঙ্গে ঘটা লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেয় স্মৃতি খাতুন। ওদের কারণেই পাইছে যে ওর রোগ পরিবারে করে কে আসে বাচ্চাদের সঙ্গে পানির বাহানায়, এটার বাহানায় ওদের তোকে হাত দেয়, তারপর মারামারি করে। কয়েকদিন আগেও একটা মেয়ে পালাই গেছে। এমন ঘটনায় ফের ওই কেন্দ্রে মেয়েকে দিতে নারাজ মুক্তি বেগম। 2টা বাচ্চা তারটা পুলিশ উদ্ধার করেছে। কি সমস্যা আমাদের বাচ্চা গেছে যে ওটা সরকারি জায়গা থেকে বাচ্চা ফেলা হয়। উদ্ধার হওয়া অপর কিশোরী কৃতিকে গণমাধ্যমে কথা বলতে দেননি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা। অনিয়ম ও নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। রাষ্ট্রের নিরাপদ এরকম একটা জায়গায় তারা মিসিং। এই 2 জনের যে লোমহর্ষক বর্ণনা, এখনো যে সমাজসেবা অধিদপ্তরের সেই কর্তব্যরত কর্তারা এখনো যেন পুলিশের আওতায় আসে নাই, এখনো কেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় নাই। ঘটনার সত্যতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। আমাদেরটা আমরা পাইছি, সাথে আরেকটা পাইছি, সেটা হলো ওই সমন্বিত কেন্দ্রের, ওটা বোধহয় কোতোয়ালি থানার মামলা হবে। বাহিরে যাওয়ার কারণ হিসেবে তারা বলছে যে তাদেরকে নাকি মারপিট করে। কিশোরীদের পরিবারের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে থানায় জিডি করতে বাধা দিচ্ছে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা। আব্দুল হামিদ, RTV। মাদারীপুর সদর উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখন পলিথিন ও পাটখড়ির আদলে আবদ্ধ। লোহার সঙ্গে থাকা টিনে মরিচা ধরে খসে পড়ায় ঘর থেকে দেখা যায় আকাশ। কোনো মতে পাটখড়ি ও পলিথিনের জোড়াতালি দিয়ে থাকছেন বাসিন্দারা। উপজেলা প্রশাসন বলছে সরকারি বরাদ্দ পেলে সংস্কার করা হবে জরাজীর্ণ ঘরগুলো। মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্র আরও জানাচ্ছেন ইফতেশামুল গনি। 70 বছর বয়সী ফুলমতি বেগম। জায়গা জমি না থাকায় গেল 2007 সালে মাথা গোজার ঠাঁই মেলে সরকারি ঘরে। সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের চর দক্ষিণপাড়া এলাকায় রাস্তার পাশে নির্মিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরেই কেটেছে তার 18টি বছর। তবে বর্তমানে আশ্রয়নের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। টিনের চালায় মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, লোহার অন্য সরঞ্জামেও মরিচা ধরেছে। একটু বৃষ্টি হলেই ফুটো চাল চুইয়ে পানি পড়ে। তাই বৃষ্টির দিনে নির্ঘুম রাত কাটাতে হয় ফুলমতির পরিবারকে। শুধু ফুলমতি নয়, এই প্রকল্পের জরাজীর্ণ ঘরে বসবাস করছে 90টি পরিবার। ভাঙাচোরা ঘরের চালায় পলিথিন দিয়ে ফুটো বন্ধ করে কোনো রকম বসবাস করে আসছেন তারা। আমাদের এখানে বৃষ্টি পড়ে, রাতে যখনই বৃষ্টি হয় তখনই আমার বই খাতা সব ভিজে যায়, আমি পড়তে পারি না। আমাদের বৃষ্টির পানিতে আমার বাল বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারতেছি না। ঘরের নিগে কত দৌড়েছি, মাদার বুঝাই ওখানে দেয়, আমাকে ঘর তো কেউ ঠিক করে দেয় না। এত ডস হয়, আমাদের দয়া করে আমাদের ঘর আশ্রয় কেন্দ্রগুলো একটু ঠিক করে দেন। তবে শীঘ্রই কোনো সুসংবাদ দিতে পারেনি উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট দপ্তর থেকে অর্থ বরাদ্দ পেলেই সংস্কার হবে আশ্রয়ণ ঘরগুলো। যেহেতু এটা প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, মাঝখানে এটার কোনো
মেরামত আসলে করা হয়নি, কারণ এটাতে কোনো ওই ধরনের বরাদ্দ ছিল না। এখন আমরা রিসেন্টলি এটা ভিজিট করেছি, উপকারভোগী যারা আছেন তারাও এসেছিলেন। আসলে ওখানকার অবস্থা বেশ নাজুক পরিস্থিতিতে রয়েছে। আশ্রয়ণ প্রকল্পে কবরস্থান, খেলার মাঠ, সমবায় সমিতি কার্যালয় সহ 9টি টিনের ব্যারাক রয়েছে। ইফতেসামুল গনি, RTV। নীলফামারীর একমাত্র বিনোদন কেন্দ্র নীলসাগরে পর্যটকদের আনাগোনা বাড়লেও রয়েছে নানা অব্যবস্থাপনার অভিযোগ। সংস্কারের অভাবে বছর জুড়ে অনেকটাই দর্শনার্থী শূন্য হয়ে থাকে প্রাচীন এই দিঘিটি। নীলফামারী থেকে হাসান রাবি প্রধানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। নীলফামারী জেলা শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে গৌরগ্রাম ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই দিঘিটি, যার দৈর্ঘ্য 53.9 একর। এই জলাভূমিকে 1998 সালে পাখির অভয়ারণ্য ঘোষণা করে তৎকালীন প্রশাসন। শীত মৌসুমে অতিথি পাখিদের আনাগোনায় দর্শনার্থীরা ভিড় করলেও বছরের বাকি সময় এই বিনোদন কেন্দ্রটি পড়ে থাকে নির্জন। দর্শনার্থীদের দাবি, অবকাঠামো উন্নয়ন ও সংস্কার না হলে নীলসাগর হয়ে উঠবে কেবলই অতীতের স্মৃতি। সুন্দরই লাগতেছে, কিন্তু খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, বাচ্চাদের খেলাধুলার কোনো বিনোদন নেই, এবং হচ্ছে পরে কোনো ফুড ভিলেজও নেই, কোনো কিছুই নেই। টয়লেট যে ব্যবস্থাপনা সেটা খুবই খারাপ। তো এই জিনিসগুলো যদি একটু মেরামত করা যায় বা জিনিসগুলো স্থাপন করা যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আগে যে পরিমাণ মানুষের সমাগম হতো এখন আর এরকম মানুষ দেখতে পাচ্ছি না। বিশেষ করে জেলা প্রশাসকের আমার সদয় আবেদন যে তারা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে সেখানে মসজিদের সংস্কার কাজটা যেন সুন্দরভাবে করে। জেলা প্রশাসক বলছেন, দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দর্শনার্থী আকর্ষণ করতে সড়ক ও বসার স্থানগুলো সংস্কারের কথা জানালেন তিনি। আমরা নীলসাগরকে পর্যটন বান্ধব করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এই নীলসাগরের ভিতরের যে অবকাঠামোগুলো উন্নয়নের জন্য অলরেডি একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা পাশাপাশি আমরা উদ্যোগ নিয়েছি যে এখানে কিছু হরিণ রাখবো। হরিণের পারমিশনের জন্য আমরা বন বিভাগকে লিখেছি, ময়ূর রাখবো এবং অন্যান্য আরও কিছু পাখি। জেলার একমাত্র এই পর্যটন কেন্দ্রটির প্রয়োজনীয় সংস্কার করা গেলে ঘুরতে আসা মানুষের সংখ্যা যেমন বাড়বে তেমনই বাড়বে রাজস্ব। আব্দুর রহিম, RTV। এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে 6-4 সেট পয়েন্টে হারিয়েছেন তিনি। তাতে রোমান সানার পর দেশের দ্বিতীয় আর্চার হিসেবে এশিয়ান পর্যায়ে এমন কীর্তি গড়লেন আলিফ। শুক্রবার বুকিত গম্বাক স্টেডিয়ামে আলিফের শুরুটা হয় দারুণভাবেই, তবে প্রথম 2 সেটে জিতলেও তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেন মিয়াতা। সবশেষ পঞ্চম সেটে 29-26 ব্যবধানে জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন 19 বছর বয়সী এই আর্চার। এই অর্জনে উচ্ছ্বসিত আলিফ ভবিষ্যতে জিততে চান অলিম্পিক মেডেল। কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। আমার দেশের সবার জন্য আর কি এটা দিছি। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।